দেশে ভ্যাকসিনের কোল্ড চেইন ব্যবস্থাপনায় হবে চ্যালেঞ্জ। গুজব ঠেকাতে বিশেষ নির্দেশনা। নতুন করোনার ঝুঁকির মধ্যেই ব্রিটেন থেকে আজও আসছে ফ্লাইট। প্রথম ধাপে দেশে 24 পৌরসভায় মেয়র হতে লড়ছেন 93 প্রার্থী। ইভিএমে ভোট দিচ্ছেন প্রায় 6.25 লাখ ভোটার। লুক্সেমবার্গে তৈরি পদ্মা সেতুর স্ল্যাব আসছে ফেব্রুয়ারিতে। পরবর্তী 2 মাসেই বসবে স্প্যানের ওপর। ইয়ার্ড রক্ষায় নদী শাসনের পরিধি বাড়ানোর পরিকল্পনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। করোনা ভ্যাকসিন দেশে আসার আগেই ব্যবহারের নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে 17 দফা কর্মপরিকল্পনাও তৈরি করা হয়েছে। টিকাকর্মীদের প্রশিক্ষণ এবং সরকারি সংরক্ষণাগার থেকে টিকা কেন্দ্র পর্যন্ত কোল্ড চেইন মেইনটেইনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সঙ্গে টিকা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত কমলদের রিপোর্টে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত করোনা ভ্যাকসিন ব্যবহার পরিকল্পনা সংক্রান্ত সভা থেকে 17 দফা নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে টিকাদান কর্মসূচিকে নির্বিঘ্ন করতে বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে 14 সদস্যের কমিটি গঠন করতে বলা হয়েছে। সে সাথে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ পরিকল্পনা, টিকা গ্রহীতার পূর্ণাঙ্গ তথ্য দিয়ে কার্ড প্রস্তুত রাখা হবে। এছাড়া করোনা ভ্যাকসিন বর্জ্য নিষ্কাশনের গাইডলাইন তৈরিরও নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। করোনা ভ্যাকসিন যখন আসবে, কারা পাবে না এই বিষয়ে চট্টগ্রাম বিভাগ সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে এবং যেদিন আসবে সেদিন থেকে আমরা এটা যারা পাবে তাদের কাছে পৌঁছে দিতে পারবো। জানুয়ারির শেষ সপ্তাহে করোনার ভ্যাকসিন বাংলাদেশে আসবে, সেভাবেই চলছে সরকারের কর্মপরিকল্পনা। তবে গবেষকরা মনে করছেন সঠিক তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ এবং পরিবহন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। আর তাই ভ্যাকসিনের গুণগত মান ঠিক রাখতে কোল্ড চেইন ব্যবস্থাপনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে অপচয় এড়াতে অ্যান্টিবডি পরীক্ষা করে ভ্যাকসিন প্রয়োগের কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। গাড়িতে করে নিয়ে যাচ্ছে, তারপরে সেখানে টেম্পারেচার মেনটেন করা হচ্ছে কিনা বা ঝাঁকানিটা কেমন হচ্ছে, সব কিছু মিলে এখানে আসলে একটা শঙ্কা থেকে যাবে। তবে আমার মনে হয় এগুলোকে ওভারকাম করার সুযোগ আছে প্রথম দিক থেকে যদি আমরা ইনিশিয়েটিভ নিই। অ্যান্টিবডি ছাড়া করোনা টেস্ট যদি দেওয়া হয় একটা সংকট তৈরি হতে পারে, এবং অ্যান্টিবডি টেস্ট করে যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে ভ্যাকসিনের পরিমাণও কম লাগবে। এদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে গুজব সৃষ্টির শঙ্কা সরকারি সংস্থাগুলোর। আর তাই টিকা প্রদান সেন্টারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গুজব প্রতিরোধে নিয়মিত ব্রিফিং আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও সে ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি। করোনা ভ্যাকসিন সংক্রান্তে কোনো গুজব ছড়িয়ে কেউ যেন কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশে যে টিকা আনা হচ্ছে তা -2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। আর পর্যায়ক্রমে 5.5 কোটি ডোজ টিকা বাংলাদেশে আনা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পৌরসভা নির্বাচনের খবর। প্রথম ধাপে দেশের 24 পৌরসভায় মেয়র নির্বাচনে লড়ছেন 93 জন প্রার্থী। সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। পৌর নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে খুলনার চালনায় আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তরিকুল। তামিম, যেটি বলছিলেন যে প্রথম ধাপে পৌরসভা নির্বাচনে খুলনার চালনা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ, এবং এই সকাল থেকে এইখানে 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটি বিচ্ছিন্নভাবে চলতে থাকবে। এবং আমরা যেটি দেখেছি যে সকাল থেকে শীত উপেক্ষা করে এখানকার ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নারী ভোটারদের দীর্ঘ লাইন। শিশু কানন প্রি ক্যাডেট স্কুল যে কেন্দ্র, এখানে নারী এবং পুরুষ উভয় কেন্দ্র এখানে রয়েছে, এবং বিশেষ করে নারীদের উপস্থিতি আমরা বেশি লক্ষ্য করেছি এই ভোট কেন্দ্রে। তো এখানে সকাল থেকে ইভিএম এর মাধ্যমে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা সুশৃঙ্খলভাবে এবং মাস্ক পরিধান করেই কিন্তু তাদেরকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তো আমরা একটু বলে রাখি যে এই পৌরসভাটি আসলে বি ক্যাটাগরির একটি পৌরসভা এবং এখানে ভোটার সংখ্যা 12,100 ভোটার রয়েছে। আর এই কেন্দ্রে কিন্তু 1600
99 জন ভোটার এই ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। তো আপনারা যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে লাইনটি বাড়ছে, কারণ শীত সকালে যখন ছিল তখন কিন্তু ভোটারদের উপস্থিতি কম ছিল, এবং আমরা দেখেছি যে এখানে প্রতিটি কেন্দ্রেই কিন্তু এরকম উপস্থিতি বাড়ছে ভোট কেন্দ্রে। এবং এখানে যে মোট এখানে 9টি কেন্দ্র রয়েছে, এই 9টি কেন্দ্রে ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং আমরা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে যেটি জানতে পেরেছি যে এখানে যে 12,100 ভোটার রয়েছে, এর মধ্যে 5,863 জন পুরুষ এবং 6,237 জন নারী ভোটার রয়েছে। চালনা পৌরসভা মোট 9টি কেন্দ্রে রয়েছে। এর মধ্যে মেয়র পদে প্রার্থী হলেন আওয়ামী লীগের বর্তমান মেয়র সনৎ কুমার বিশ্বাস, বিএনপি মনোনীত মোহাম্মদ আবুল খায়ের খান এবং স্বতন্ত্র প্রার্থী অচিন্ত কুমার মণ্ডল। এর মধ্যে যারা সংরক্ষিত এবং সাধারণ আসনে মোট 9টি ওয়ার্ডে মোট 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা একটু বিষয় উল্লেখযোগ্য যে এখানকার ভোটাররা কিন্তু তারা কিন্তু তাদের যে ভোটাধিকার প্রয়োগ করছেন ইভিএম এর মাধ্যমে, এবারে প্রথমবারের মতো তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে আমরা ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা এই পদ্ধতিতে ভোট দিয়ে তারা খুবই খুশি, কারণ তাদের এখানে এসে খুব অল্প সময়ের মধ্যে তারা ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই চালনা পৌরসভার যে ভোটাররা তারা বিশেষ করে পুরুষ ভোট কেন্দ্রে আমরা দেখছি যে একটু ভোটার উপস্থিতি কম, এবং পুরুষ ভোটাররা সকাল থেকেই দেখেছি এখানে ভোট কেন্দ্রে তাদের উপস্থিতি আমরা কম দেখা যাচ্ছে বলে। এছাড়া এখানকার যে আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত আছে পুলিশের বাহিনীর পাশাপাশি এখানকার বিজিবি 2 প্লাটুন রয়েছে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে আরও 2 প্লাটুন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রয়েছেন, এবং পাশাপাশি এখানে র্যাবও টহল দিচ্ছে প্রতিটি কেন্দ্রে, এবং 9 জন ম্যাজিস্ট্রেট 9টি কেন্দ্রে উপস্থিত রয়েছেন। এবং এটি সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে ভোটটি সম্পন্ন করতে এখানকার সর্বত চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার স্থানীয় কর্মকর্তারা। সব মিলিয়ে ছিল আমার কাছে তামিম, খুলনার চালনা পৌরসভা নির্বাচনের সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম, জানাচ্ছিলেন পৌরসভা নির্বাচনের খবর। পদ্মা সেতুর কাজে লুক্সেমবার্গ থেকে বানিয়ে আনা স্ল্যাবগুলো দেশে পৌঁছাবে আগামী ফেব্রুয়ারি মাসে। ফ্যাব্রিকেশন, রং করা সহ সব কাজ শেষ করে পরবর্তী 2 মাসের মধ্যে সেগুলো স্প্যানের উপর বসিয়ে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে সেতু কর্তৃপক্ষ। এদিকে চলতি বছরের জুলাই মাসে নদী ভাঙনে তলিয়ে যাওয়া স্ল্যাবগুলো বালির নিচে চলে যাওয়ায় উদ্ধার কাজ শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেছে সেতু মন্ত্রণালয়। ওমর ফারুকের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। দেখে মনে হতে পারে বড় কোনো ধ্বংসযজ্ঞ ঘটেছে এখানে। পদ্মা সেতু প্রকল্পের কুমারভোগ ইয়ার্ডের নদীর পাড়ের চিত্র এটি। চলতি বছরের জুলাই মাসে হঠাৎ করে নদী ভাঙনের কবলে পড়ে তলিয়ে যায় এখানে রাখা 126টি রোড স্ল্যাব ও 192টি রেলওয়ে স্ট্রিঞ্জার। এরপর কয়েক দফা নদী থেকে সেগুলো উদ্ধারের চেষ্টা করা হয়। সেতু কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য বলছে বর্তমানে নদীর তলদেশে 20 থেকে 30 ফুট বালির নিচে চাপা পড়ে গেছে স্ল্যাবগুলো। একই সময়ে পরামর্শক প্রতিষ্ঠান তাদের জানিয়েছে যেখানে গত 7 বছরে পদ্মা নদী থেকে বালি অপসারণ হয়েছে 90 মিলিয়ন স্কয়ার ঘনফুট, সেখানে গত আগস্ট সেপ্টেম্বর মাসেই শুধু পদ্মায় পলি জমেছে রেকর্ড 50 মিলিয়ন ঘনফুট। এই অবস্থায় সম্প্রতি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে স্ল্যাবগুলোর উদ্ধার কাজ। তারা হাইড্রোলজি স্টাডি করে দেখেছে ইতিমধ্যে যে রেলওয়ে স্ট্রিঞ্জারগুলো এগুলো কিন্তু মাটির প্রায় 20 থেকে 30 ফিট নিচে এটা চলে গেছে। অর্থাৎ এটা এখন উদ্ধার করে ব্রিজে ব্যবহার করা কস্ট ইফেক্টিভ হবে না, সেই কারণে তারা এটা পরিত্যক্ত ঘোষণা করেছে। তারা নতুন স্ট্রিঞ্জার অর্ডারও দিয়েছে। তলিয়ে যাওয়া 126টি রোড স্ল্যাব আবার নতুন করে বানানো হচ্ছে পদ্মা সেতুর ইয়ার্ডেই। তবে রেলওয়ে স্ট্রিঞ্জার দেশে বানানো সম্ভব নয় বলে লুক্সেমবার্গ থেকে আনা হচ্ছে তা। এদিকে দীর্ঘমেয়াদে পদ্মা সেতুর ইয়ার্ড রক্ষায় এই এলাকায় নদী শাসনের কাজের পরিধি বাড়ানো প্রয়োজন বলে মনে করছে সেতু কর্তৃপক্ষ। রহস্যময় পদ্মার একুল ভাঙে অকুল গড়ে, তবে ভাঙা ঘর আর এই খেলা বিপজ্জনক হয়ে উঠতে পারে মূল সেতুর অবকাঠামোর জন্য। তাই নদী শাসনের এলাকা বাড়িয়েও চেষ্টা করা হচ্ছে আগামী বর্ষার আগে ভাঙনপ্রবণ এলাকাগুলোতে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ।
এবার সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছে মোবাইল গেম, আর দক্ষিণ এশিয়ার বাকি 6টি দেশেও এ কাজ করবে বাংলাদেশের তরুণরা। 90-এর দশকের জনপ্রিয় কার্টুন সিরিজ মিনাকে 3D গেমে রূপান্তরের মাধ্যমে এমনভাবে সাজানো হয়েছে যেখানে চরিত্রের সঙ্গে মিশে গিয়ে খেলতে পারবেন গেমাররা। এই গেমটির মাধ্যমে নারী শিক্ষা, নারী অধিকার এবং নাগরিক সেবা নিশ্চিতে বাংলাদেশের নেওয়া উদ্যোগ ইউনিসেফের মাধ্যমে পৌঁছে যাবে দক্ষিণ এশিয়ায়। পুকুরে বড়শি দিয়ে মাছ ধরা, দুষ্ট দীপুকে শায়েস্তা করা কিংবা মিঠুর সঙ্গে খেলা করা, রাজুর পরিবর্তে সবই করছে আপনার ছোট্ট সোনামণি। একবার ভাবুন তো কেমন হবে বিষয়টি। ইউনিসেফের অর্থায়নে নির্মিত মিনা গেম 2 3Dতে এই সুযোগ পাবে গেমাররা। গর্ভকালীন মায়ের সেবা কিংবা স্বাস্থ্য আপাকে আনতে মিনার ভূমিকায় আবিষ্কার করতে পারবে নিজেকে। উদ্যোক্তারা বলছেন ইউনিসেফ সঙ্গে থাকায় সার্কভুক্ত সবগুলো দেশের কথা মাথায় রেখেই গেমটি তৈরি করা হয়েছে। ভিন্ন ভাষার সমস্যা সমাধানে কথোপকথনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে প্রতীকী ভাষা। ডাক্তার আপাকে নিয়ে আসো, ডাক্তার আপার ছবিটা দেখানো হয়েছে, তো তখন ইউজার বুঝতে পারে যে ডাক্তার আপার কাছে যেতে হবে, ডাক্তার আপাকে আনতে হবে। মিনা একটা সোশ্যাল ওয়ার্কার এবং এখানে কোনো রকম কোনো ভায়োলেন্স দেখানো নেই। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় 20টি গেম রয়েছে। এর মধ্যে ট্যাপ ট্যাপ অ্যান্ডস সারা বিশ্বে প্লে স্টোর থেকে 1.5 কোটি বার ডাউনলোড করা হয়েছে। কিভাবে আমি স্টোর পেজটা সাজাইলে কোন কালারে, কোন জায়গায়, কোনটা কোন অর্ডারে দিলে ইউজার বেশি পারচেস করবে, এগুলোর একটা সাইকোলজি আছে। আবার এগুলো নিয়ে পড়াশোনা করতেছে তারা, গেম যখন বানাচ্ছে ওটার সাথে আমাদের কিন্তু অনেক ডিফারেন্স। আর এদের দক্ষতা উন্নয়নে বড় পরিসরে উদ্যোগ নেওয়ার কথা বলছে সরকার। আমরা একটা মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন একটা প্রজেক্ট আমরা তৈরি করেছি, যেখান থেকে আমরা সারা দেশের 40টা বিশ্ববিদ্যালয়ে আমরা মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট অ্যান্ড গেমিং ল্যাব সেট আপ করেছি। জনপ্রিয় ওয়েবসাইট গেমিং স্ক্যান এর তথ্য মতে বর্তমান বিশ্বে গেমিংয়ের বাজার $150 বিলিয়ন বেশি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের শেষ কয়েকদিনে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা কমতে শুরু করেছে রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। এতে কষ্ট বাড়ছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের। সোমবার ভোর থেকে বেশ কিছুক্ষণ রংপুরের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস কাঁপন ধরিয়েছে শরীরে। তারপরও ঘর ছেড়ে বের হতে দেখা গেছে শ্রমজীবী মানুষকে। কুড়িগ্রামে কুয়াশার মাত্রা কম থাকলেও ঠান্ডায় কাবু শীতার্ত মানুষ। এছাড়া ঠাকুরগাঁও, রাজশাহী সহ উত্তরের অন্যান্য জেলাগুলোতেও শীতের মাত্রা বাড়ায় ব্যাহত হচ্ছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে এবারের শৈত্যপ্রবাহে তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি নেমে যেতে পারে। সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিকদের দেশে ফেরার জন্য অন্যান্য দেশের বিমান চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সিভিল এভিয়েশন। রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। তবে আটকা পড়া প্রবাসী শ্রমিকদের দেশটিতে ফেরা নিয়ে কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, বিদেশি নাগরিকদের বহনকৃত বিভিন্ন দেশের এয়ারলাইন্সের পাইলট ও ক্রুরা সৌদিতে অবতরণের পর বিমান থেকে নামতে পারবেন না। যেসব দেশে নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সেসব দেশের এয়ারলাইন্স সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করতে পারবে না বলেও জানানো হয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে করোনায় প্রতি 10 মিনিটে মারা যাচ্ছেন একজন। শহরটিতে গত 7 দিনে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন প্রায় 20,000-এরও বেশি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় শনিবার শুধুমাত্র লস অ্যাঞ্জেলেসেই করোনায় মারা গেছেন প্রায় 1.5 শতাধিক, আক্রান্ত হয়েছেন প্রায় 30,000। আগের দিন শুক্রবার বড়দিনে করোনায় মারা গেছেন 148 জন। লস অ্যাঞ্জেলেসে এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা। সম্প্রতি ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পর ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করেছেন মূলত যে অঞ্চলে সংক্রমণ অনেক বেড়ে গেছে সেখানেই নতুন এই স্ট্রেইনের অস্তিত্ব শনাক্ত হয়েছে। যেহেতু লস অ্যাঞ্জেলেসের সংক্রমণের হার অনেক বেশি, তাই বিজ্ঞানীরা নতুন করোনা এই অঞ্চলেও ছড়িয়ে পড়েছে কিনা তা শনাক্তে জোর নিরীক্ষা চালাচ্ছেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, ইতিমধ্যেই ল্যাবে স্থানীয় আক্রান্তদের নমুনা সংগ্রহ করে ভাইরাসের জিন সিকোয়েন্স গবেষণা করে দেখা হচ্ছে। 7 দিন পর এই গবেষণার ফলাফল জানা যাবে।
যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বিপর্যস্ত এখন ক্যালিফোর্নিয়া। অঙ্গরাজ্যটিতে মৃতের সংখ্যা 24,000 আর আক্রান্তের সংখ্যা 20 লাখ অতিক্রম করেছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। ইতিমধ্যেই হাসপাতালগুলো হয়ে পড়েছে বেড শূন্য। নিউ ইয়ারে উদযাপনে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা, নইলে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা মোকাবিলায় দ্বিতীয় প্রণোদনার বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে বেকার, বৃদ্ধ সহ দেশটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সরকারিভাবে আর্থিক সহায়তা পাবে। বিস্তারিত নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে। যখন করোনা ভাইরাসে নাকাল, তো যুক্তরাষ্ট্রের মানুষ কর্মহীন, চাকরি নেই, তাদের খাদ্যের অভাব দেখা দিয়েছে। সেই রকম একটি অবস্থায় আবারও দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ, যেটি স্টিমুলাস প্যাকেজ বলা হচ্ছে, সেই প্যাকেজটি কিন্তু কংগ্রেসে পাশ হয়েছিল। কংগ্রেসের যে দুটি কক্ষ, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, সেখানে পাশ হওয়ার পরে সেটিতে আবার ভেটো দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রবাসীর জন্য সুখবর যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সেই কংগ্রেসে পাশ হওয়া বিলটি স্বাক্ষর করেছেন এবং তাতে করে দ্বিতীয় যে প্রণোদনা প্যাকেজ, সেই প্রণোদনা প্যাকেজে এখানকার নাগরিক এবং বাসিন্দারা তারা $600 করে প্রত্যেকে পাবেন এবং যারা কর্মহীন আছেন তারা $300 করে প্রতি মাসে পাবেন। এত কিছুর পরেও কিন্তু করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা কিন্তু কমছে না। একদিকে চলছে ভ্যাকসিনাইজেশন, অন্যদিকে করোনা রোগীর আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এটা খুবই প্রত্যাশিত একটা প্যাকেজ ছিল, অনেকদিন যাবত এটা ঝুলে আছে বিভিন্ন কারণে। তো যেহেতু আলটিমেটলি পাশ হয়েছে, আমার মনে হয় এটা যারা আনএমপ্লয়েড আছে তাদেরকে সহযোগিতা করবে এবং যারা বিভিন্নভাবে আক্রান্ত, রাইট, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, তো এই প্যাকেজটি ডেফিনেটলি তাদের জন্য একটা সুখবর। এখন সেটি এই আইনে পরিণত হবে এবং অচিরেই যুক্তরাষ্ট্রের বাসিন্দারা সবাই তারা কিন্তু এই প্রণোদনা বিলটি পাওয়া শুরু করবেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। পাহাড় ও নদীর মেলবন্ধনে নতুন পর্যটন সম্ভাবনার দ্বার খুলছে কক্সবাজারে। চকরিয়ার মানিকপুর, সুরাজপুরে কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের মতোই দেখা মিলছে যেন এক টুকরো স্বর্গের ছোঁয়া। কক্সবাজারে মিলবে এবার স্বর্গের ছোঁয়া। শিশির ভেজা ভোরে নদীর নীল জলরাশি আর কুয়াশা ভেদ করে এগিয়ে যাওয়া নৌকার প্রতি মুহূর্তের সৌন্দর্যই বিস্মিত আর অভিভূত করবে সবাইকে। দুপাশের বিস্তৃত সবুজ পাহাড় সে সৌন্দর্যে যোগ করেছে বাড়তি মাত্রা। মাঝে মাঝে কুয়াশার ফাঁকে সকালের সূর্য উঁকি দেয়, একসময় মিষ্টি রোদের আভায় দৃষ্টিতে মুগ্ধতা আনে। কক্সবাজারের চকরিয়া উপজেলায় নতুন এই পর্যটন কেন্দ্র নিভৃতে নিসর্গ। দৃষ্টিনন্দন এই পর্যটন কেন্দ্র কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যোগ করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। এখানে যদি না আসে বোঝা যাবে না যে এই পর্যটন স্পটটা কত সুন্দর। আমাদের ভালো লাগলো এরকম একটি সুন্দর পর্যটন এলাকায় আমরা আসতে পেরে। এই পর্যটনের কারণে বিভিন্ন দূর থেকে পর্যটক আসবে, আমরা এটা আশা করি। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন এলাকাটি ভ্রমণের জন্য নিরাপদ। আগে কোনো উদ্যোগ না নেওয়ায় সম্ভাবনাময় এই স্থানটি এতদিন অবহেলায় পড়েছিল। ইতিমধ্যে আমরা কাজ আরম্ভ করেছি এবং জেলা প্রশাসক মহোদয় এসেছেন। আমরা চাই এই সুরজপুর মানিকপুর পর্যটনকে বাংলাদেশ দেখবে। বান্দরবানের লামা আর কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর, সুরাজপুরের মাঝখানে বয়ে চলা মাতামুহুরী নদীর এই প্রাকৃতিক সৌন্দর্য সারা দুনিয়াকে জানানোর উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। এই অপরূপ সৌন্দর্যময় জায়গাটাকে আমরা আরও পর্যটকদের আসার উপযোগী করা, পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। সঠিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা বাড়ানো গেলে কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের মতোই অপরূপ সৌন্দর্যের এই এলাকাটিতে বাড়বে প্রকৃতিপ্রেমী মানুষের ভিড়। সময় সংবাদ, কক্সবাজার। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। দেশে ভ্যাকসিনের কোল্ড চেইন ব্যবস্থাপনায় হবে চ্যালেঞ্জ। গুজব ঠেকাতে বিশেষ নির্দেশনা। নতুন করোনার ঝুঁকির মধ্যেই ব্রিটেন থেকে আজও আসছে ফ্লাইট। প্রথম ধাপে দেশে 24 পৌরসভায় মেয়র হতে লড়ছেন 93 প্রার্থী। ইভিএমে ভোট দিচ্ছেন প্রায় 6.25 লাখ ভোটার। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।